এদিকে নির্বাচনের আগে শেখ হাসিনার বিজয় শুরু। ডক্টর ইউনূসের হাতে সময় মাত্র 3 দিন। বীরের বেশে দেশে ফিরবেন শেখ হাসিনা। আন্তর্জাতিক মিডিয়ায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডবলীলা শুরু। অবশেষে অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহে লাঠিসোঁটা হাতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বীরের বেশে দেশে ফিরছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে একটি বড় ধরনের সিদ্ধান্ত আসছে। এই ক্ষেত্রে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে বিদেশিদের দৌড়ঝাঁপ বেশ লক্ষণীয়। শেখ হাসিনা যখন ফিরবেন তখন তিনি একজন হিরো হিসাবে, একজন নায়ক হিসাবেই ফিরবেন। আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছেন, মূলত বাংলাদেশে ফিরবার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন। তারা বাংলাদেশে খুব শিগগিরই ফিরবেন। এমনও কি হয়ে যাবে যে গণভোটটাই বন্ধ হয়ে গেল, শেষ মুহূর্তেও এই নির্বাচন বানচাল করা হতে পারে, করার চেষ্টা হতে পারে। এবং তিনি এটাও বলেছেন যে নির্বাচন নিয়ে কোনো শুভ ইঙ্গিত, শুভ কথা কোনো দিক। জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। আজকে যখন ভিডিওটি করছি সেই দিন থেকে এই নির্বাচনের আর মাত্র 9 দিন বাকি আছে। যারা নির্বাচনের পক্ষ সমগ্র হয়েছেন তারা সর্বশক্তি দিয়ে নির্বাচনের মাঠে আছেন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যেখানে সংঘর্ষ, এক্সট্রিম পর্যায়ের সংঘর্ষ হচ্ছে, আর যেখানে মোটামুটি একতরফা নির্বাচন হবে। যদিও 90% যে নির্বাচনী আসন রয়েছে সেখানে নীরবতা বিরাজ করছে। এর কারণ হলো একক প্রার্থী হিসেবে সেখানে বিএনপির প্রার্থী শক্তিশালী। অনেকে বিদ্রোহী হয়েছেন, কিন্তু জুৎসই কোনো খবর আমরা পাচ্ছি না। তাহলে বাংলাদেশে যদি আপনি 300টি আসন ধরেন, 300টি আসনের মধ্যে 10% আসন, মানে সকলে 30টি আসন, 30টি আসনে প্রতিযোগিতা হচ্ছে। এবং 30টি আসনের মধ্যে 8 থেকে 10টি আসনের খবরাখবর জাতীয় মিডিয়াতে আসছে। আর বাকি 270টি আসনে নীরবতা, পিনপত্র নীরবতা। প্রার্থীদের মধ্যে কোনো যাকে বলা হয় উল্লাস নেই, উচ্ছ্বাস নেই। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, লোকজন গা করছে না। নির্বাচন কি হবে কি হবে না, এখন এই সময়টিতে সেই ধরনের প্রশ্ন করা মানেই গণতন্ত্রের উপর চপেটাঘাত। এই ধরনের প্রশ্ন করা মানেই নির্বাচনের আয়োজন করছেন তাদেরকে অবমাননা করা। সরকার চাচ্ছেন যে এই ধরনের আলোচনা না হোক, কারণ সরকার এবার যে ইলেকশন করতে যাচ্ছে সেই ইলেকশনের ধরন এবং প্রকৃতি এই পৃথিবীতে ব্যতিক্রমধর্মী ঘটনা। সারা পৃথিবী চমকিত হবে। এর কারণ হলো একই সঙ্গে জাতীয় নির্বাচন, একই সঙ্গে গণভোট, এবং সেই গণভোটের মাধ্যমে মানে দুটো ভোট হবে, গণভোট আর হলো জাতীয় নির্বাচন। আর গণভোটের মাধ্যমে 3টি বিষয় এখানে বাস্তবায়িত হবে। 1 নম্বর হলো যে সরকার জুলাই সনদ তৈরি করেছে, তো সেই জুলাই সনদের স্বীকৃতি হবে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে। প্রথম জুলাই সনদ স্বীকৃতি ছাড়া দ্বিতীয় জায়গাতে যাবে না। 3টা গেট তৈরি করা হয়েছে। প্রথম গেটটা হলো জুলাই সনদের যাকে বলা হয় অনুমোদন, পার্লামেন্টের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হবে সেই জুলাই সনদের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী সংবিধানে যে সকল পরিবর্তন বা খসড়া তৈরি করা হয়েছে সেগুলোর অনুমোদন। এবং এই অনুমোদন না হওয়া পর্যন্ত পুরো যারা নির্বাচিত হলেন তাদের যে সংসদ সদস্য হিসেবে আইন প্রণয়নের যে স্বাধীন সার্বভৌম ক্ষমতা বা জনগণ তাদেরকে যে ভোট দিয়েছে সেই ভোটের প্রেক্ষিতে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা কার্যকর হবে না। তো সেক্ষেত্রে তারা একটি সংবিধান অনুমোদন করবেন, তারপর সংসদ যথারীতি চালু হলেও হতে পারে। এখন এই যে সংবিধান পরিবর্তন হবে, সেই সংবিধানের অসংখ্য মৌলিক বিষয়াদি ইমপ্লাইড, পরোক্ষ এবং প্রত্যক্ষ কতগুলো মৌলিক চরিত্র রাষ্ট্র পেতে যাচ্ছে। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে, সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা বাড়বে, এবং সেখানে বিরোধী দল থেকে যারা নির্বাচিত হবেন তারা একছত্র ক্ষমতার অধিকারী হবেন। যিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা এতটা শর্ত সাপেক্ষ হয়ে পড়বে যে প্রধানমন্ত্রী বিরোধী দলকে অ্যাভয়েড করে, রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করে কোনো কাজই করতে পারবেন না। পার্লামেন্ট এমনভাবে গঠিত হতে যাচ্ছে মনে হবে যে একটা ঝুলন্ত পার্লামেন্ট। এখানে ব্রুট মেজরিটি নিয়েও যদি বিএনপি 280টা সিটও পায় তবুও তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো এই সকল বিষয় আবার যেটা হচ্ছে যে আর্টিকেল 70 অনুযায়ী সংসদ সদস্যদের উপরে দলের যে কর্তৃত্ব থাকে এটিও এবার মারাত্মকভাবে রহিত হবে। ফলে সংসদে হাউকাউ, সংসদ সদস্যদের দল পরিবর্তন, এগুলো নিয়ে
পাকিস্তানে যা কিছু হয়েছে বা হচ্ছে ঠিক ওইরকম একটা অনুরূপ একটি অবস্থা বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে। আর এটা রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ, এই মুহূর্তে যারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার, নিজেদেরকে গণতান্ত্রিক শক্তি বলে ভাবেন, বিশেষ করে বিএনপি, তাদের জন্য এটি গলার কাটা, মিস্ত্রির ছুরি। তারা না যেতে পারছেন ডান দিকে, না যেতে পারছেন বাম দিকে। এই মুহূর্তে নির্বাচনে তারা যেভাবে তোড়জোড় করছেন, এই নির্বাচন যদি হয়ে যায় আর সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো তাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য মাস্টার প্ল্যান নিয়েছে, সেই বিষয়গুলো যদি তারা বাস্তবায়ন করে, তাহলে ওই যে শেখ হাসিনার জামাতে বিএনপি যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা তাদের থাকবে না। 2 নম্বর হলো যে এই কর্মের জন্য সবাই তখন জনাব তারেক রহমান সাহেবকে দায়ী করবে যে তিনি ভারতের সাথে সমঝোতা করে, আমেরিকার সাথে সমঝোতা করে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করে সংসদীয় গণতন্ত্রের কবর রচনা করার জন্য এবং সংবিধানের 12টা বাজানোর জন্য, এবং আলিরিয়া যে সংবিধান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই যে সংবিধান, কিংবা ধরুন হাসনাত আবদুল্লাহ সার্জিসদের সে জুলাই সনদ, নাহিদদের জুলাই সনদ, এইগুলোকে রাবার স্ট্যাম্প করার জন্য মূলত তারেক রহমান সাহেব এসেছেন, একটা মিশন করার জন্য। আর এই মিশন বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবারিত যে সুযোগ সুবিধা এখন দেওয়া হচ্ছে, সেগুলো আগামীতে তার জন্য বুমেরাং হবে। এটা বিএনপির যারা লোকজন আছেন তারা বুঝতে পারেন। এবং সারা বাংলাদেশে বিএনপির যে অবস্থা হবে, সেই অবস্থা হবে পরিবর্তিত জায়গাতে বিএনপিকে সবাই বেঈমান, বিশ্বাসঘাতক, মুনাফিক মনে করতে পারে, যদি মানে সরকার সফল হয়। তো কাজে এখন বিএনপি এই মুহূর্তে আসলে, বিএনপির মধ্যে তো অনেক লোক রয়েছেন, সবাই তো আর লন্ডনে যেতে পারবেন না, সবাই তো আর রাষ্ট্রীয় প্রোটোকল পাবেন না, সবাই তো আর রাষ্ট্রীয় নিরাপত্তার বেষ্টনীতে থাকবেন না। ফলে যখন জনরোষ বাড়বে, জনগণের ঘৃণা বাড়বে, এবং মুক্তিযুদ্ধের আদর্শ, সাংবিধানিক ভিত্তি থেকে শুরু করে যা কিছু আমরা এই মুহূর্তে গর্ব করি, সবগুলো যখন এই বিএনপি নামক একটি দল, তাদের দ্বারা নির্বাচিত একটি সরকার, এবং সেই সরকারের সঙ্গে আমেরিকা, সেই সরকারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই সরকারের সঙ্গে জামাত, অন্য সবারই একটা যে পর্দার অন্তরালে যোগ সাজসে এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন সংবিধান প্রণয়ন বা সংবিধান রচনা বা সংবিধান পরিবর্ধন, পরিশীলিত করার যে কর্মযজ্ঞ আগামীতে আমরা শুনতে পাচ্ছি, তা বিএনপি রাজনীতিকে তছনছ করে দেবে। 1 2 নম্বর হলো যে ধরুন এসব কিছুই হলো না, কোনো কিছুই হলো না, কেবলই মাত্র একটি যে ম্যাটিকুলাস ডিজাইনের কথা হচ্ছে, সেই ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী একটা ফলাফল হলো, একটি নির্বাচন হলো, এবং সেই নির্বাচনে বিএনপি প্রধান বিরোধী দল থাকলো, যেটা 2009 সনে হয়েছিল। 2009 সনে বিএনপিকে যে কয়টি সিট দেওয়া হলো, এবারও বিএনপিকে ধরুন সেই কয়টি সিটই দেওয়া হলো, 30-35 আর বা 20-25, এবং এই সিটগুলো নিয়ে বিএনপি কথা বলতে পারবে না। এর কারণ হলো 2018 সনের যে নির্বাচনে বিএনপি কটা সিট পেয়েছিল? 8টি সিট। তো 8টি সিট নিয়ে তো তারা বগল বাজিয়েছে। ভবিষ্যতে যারা কর্তা ব্যক্তি তারা যদি বলে আরে বিএনপি তো অনেক জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, 2008 সনে তারা পেয়েছিল 8টি, আর 2026 সনে তারা পেয়েছে 18টি বা 28টি বা 38টি বা 48টি। বিশাল বিজয় বিএনপির। এটা তারেক রহমান সাহেবের নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে। তারেক রহমান সাহেব যদি না আসতেন তাহলে কি হতো? তারেক রহমান সাহেব যদি বিএনপির হাল না ধরতেন তাহলে এই 8টি সিট থেকে বিএনপি কি 28টি সিটে যেতে পারতো, 18টি সিটে যেতে পারতো, 38 বা 48টি সিটে যেতে পারতো? কি বিজয়! এরকম যোগ্য নেতা না হলে কি দেশ চলে? তিনি দেশ নেতা। এগুলো নিয়ে ভবিষ্যতে কি ধরনের কথাবার্তা হবে, আমি জাস্ট এই যে কথাগুলো বললাম এটাকে আপনি সার্কোজিতে নিয়ে যান, সার্কাজিজমে নিয়ে যান, তাহলে বুঝতে পারবেন যে ভবিষ্যৎ কি হবে। এটা বিএনপির লোকজন বুঝে। অন্যদিকে যদি একটা ম্যাটিকুলাস ডিজাইনে এই যে এখন যে 10 দলীয় জোট রয়েছে, সেই 10 দলীয় জোটের সঙ্গে জাতীয় পার্টিকে ইনক্লুড করে দেওয়া হয়, জাতীয় পার্টিকে 30, 35, 40টা সিট দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে জামাত, এনসিপি, অন্যান্য জায়গাতে দেখা গেল যে সেই তারা বিজয়ী হয়ে যায়। কি বলবেন বলেন তো? কিছু বলার আছে? নিজের গালে থাপ্পড় দেওয়া ছাড়া। তারপরে সে কপালে সেই মানে আমরা গ্রাম অঞ্চলে বলি মাদার গাছ মানে মান্দার গাছ, বড় বড় কাঁটা থাকে গাছে, সেই মান্দার গাছের সঙ্গে আপনার কপাল যদি আপনি গুঁতো থাকেন তাহলে আপনার যে কপাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এরকম একটা ফলাফল ঘোষিত হওয়ার পরে আসলে আপনার কিছুই করার থাকবে না। ইউ হ্যাভ নাথিং টু ডু।
অতীতে আমরা দেখেছি কার কতটুকু মুরদ আছে। 2014 সনে সারা বাংলাদেশ তছনছ করে দিয়েছিল বিএনপি এবং জামাত, কিন্তু যখন আওয়ামী লীগ সরকার শপথ গ্রহণ করে ফেললো, রাতারাতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সব কিছু উলটপালট হয়ে গেল। রাষ্ট্র সরকারের তাবেদার শুরু করলো, প্রশাসন আমলাতন্ত্র তাদের তাবেদারি শুরু করলো, আর বিএনপি জামাত পালাতে আরম্ভ করলো। একই বছর 2018, আর 2024 তো মানে কিছুই ছিল না, একটা শব্দ করার ক্ষমতা বিএনপি জামাতের ছিল না। আওয়ামী লীগের যে ইচ্ছা তারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, অথবা শেখ হাসিনা মরে যাবে, এরপর বিকল্প কিছু একটা চিন্তা ভাবনা হবে। এই হলো রাষ্ট্র ক্ষমতা। তো সেক্ষেত্রে এখন যারা হালুম বীর সাচ্ছেন, মেরে ফেলবেন, খেয়ে ফেলবেন, একটা গদা দিয়ে পিটিয়ে শুয়ে ফেলবেন, বাংলাদেশে একেবারে কিয়ামত ঘটিয়ে ফেলবেন, অমুক ভবন দখল করবেন, অমুক ভবন যাকে বলা হয় ঘেরাও করবেন, পদ্মা মেঘনা যমুনার পানি তছনছ করে ছেড়ে দিয়ে দেবেন, তাদের জন্য বার্তা হলো যে যদি কোনো ম্যাটিকুলাস ডিজাইন হয়, সেই ডিজাইনে যদি কেউ জিতে, সেই জিতার ফলে যে সরকার গঠিত হবে এবং সেই সরকারে আমলাতন্ত্র, আমাদের যে আমলাতন্ত্র, উইদিন 1 মিনিটের মধ্যে সেই সরকারের পিছনে সেই আমলাতন্ত্র আনুগত্য প্রকাশ করার জন্য, দাবিদারি করার জন্য দৌড় শুরু করবে রীতিমতো। আর আপনারা যারা আছেন তারা আঙ্গুল চুষবেন, উল্টো স্রোতে পালাবেন, আর চিন্তা করবো না হ্যাঁ কি হলো, আমরা কি বাঁচবো। এটাই নিয়তি। এর কারণ হলো বাঙালির 1000 বছর ইতিহাসে খুব অল্প সময় তারা রুখে দাঁড়ায়, এবং খুব অল্প সময় সেই রুখে দাঁড়ানো অবস্থায় তারা দাঁড়িয়ে থাকতে পারে, আর বাকি সময় তারা ইয়ানফসি করে, ভয় পায়, আতঙ্কগ্রস্ত থাকে, আর সবসময় ক্ষমতার পুজো করে। যার হাতে ক্ষমতা, যার হাতে লাঠি, তার কাছে গিয়ে তারা অবনত হয়। হোক সে অসুর, হোক সে গোকরা সাপ, হোক সে মা কালী, হোক সে অন্য কোনো অশরীরী আত্মা বা জিন, ভূত প্রেত। দেখেন না গ্রাম অঞ্চলে কি হয়, ভূতের ভয়ে কত তাবিজ কবাজ করে, জিনের সাহায্য পাওয়ার জন্য বা জিনের আসর থেকে নিজেকে বাঁচানোর জন্য কত ঝাড়ফুঁক হয়। কি মনে হয় এগুলো জিন আছে, ভূত আছে, নাকি আপনার মনের মধ্যে জিন ভূত আছে? একই অবস্থা যখন এটা ফলাফল হয়ে যাবে, সেই ফলাফল হওয়ার পরে দেখবেন যে কত জিন এসেছে, কত ভূত এসেছে, কত শয়তান এসেছে, কত ইবলিস এসেছে, কত ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব এসেছে। আর সেই ভয়ে আপনি যে কিভাবে কাঁপবেন আপনি এখন কল্পনাই করতে পারছেন না। যে হাঁটু দিয়ে এখন দাম্ভিকতা দেখাচ্ছেন, জমিনের উপরে রেখে লেফট রাইট করছেন, সেই হাঁটু যে কিভাবে থরথর করে কাঁপবে আপনি কল্পনাই করতে পারবেন না। 2001 সন থেকে জাতীয় রাজনীতি দেখছি, 2009 সন থেকে ক্ষমতা রাজনীতি দেখছি, আর 2018 থেকে বিরোধী দলের রাজনীতি দেখছি। একই সঙ্গে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, অর্থনীতি সবকিছু দেখার আল্লাহ সুযোগ দিয়েছেন। আপনি বলুন তো 2001 সন থেকে কোন দাপটের লোকটা এখন পর্যন্ত টিকে আছে? 2001 সনে দাপট ছিল, আজকে আছে। 2006 সনে দাপট ছিল, আজকে আছে। কিংবা যারা বড় বড় কথা বলতেন তারা কোথায় আছে? কেউ নেই। ফলে আজকে যারা বড় বড় কথা বলছেন আপনি তাদের কাউকে খুঁজে পাবেন না। খুব অল্প লোক সময়ের বিবর্তনে টিকে থাকে। 25 বছর আমাদের এই সমাজে একটা মুখ টিকে আছে ধারাবাহিকভাবে, এরকম লোক হাতে গোনা 2-1 জন পাবেন না।